নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন, যেগুলো তোমাদের ডব্লিউবি, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ এবং রেল এসএসসি সমস্ত এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে শেষ পর্যন্ত এবং স্কিপ কেউ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। চলো, ফার্স্ট কোশ্চেন আমাদের রয়েছে আজকে হলদিঘাটের যুদ্ধ। কত সালে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ? 1556, 1565, 1576, 1586। অবশ্যই অপশান নাম্বার সি, 1576 সালে আমাদের হলদিঘাটে যুদ্ধ হয়েছিল 1576 সালে। পরবর্তী যেটা হচ্ছে আমাদের এক্সট্রা ইনফরমেশন মধ্যে বলছি, যেটা হচ্ছে তোমাদের মেবারের যে রানা প্রতাপ আর মুঘল বাহিনীর মধ্যে এই যুদ্ধটি কিন্তু হয়েছিল, ঠিক আছে, 1576-এ। পরবর্তী সিটি অফ প্যালেস। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? সিটি অফ প্যালেস বলা হয় জয়পুর, কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি। তো এটা যেটা অপশান হবে, অপশান নাম্বার বি, কলকাতাকে বলা হয় কিন্তু সিটি অফ প্যালেস। এর সম্পর্কে তো যদি কিছু দেখে নিই আমরা, তো জয়পুরকে কী বলা হয়? পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয় কিন্তু জয়পুরকে। ব্যাঙ্গালোরকে কী বলা হয়? সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়, ঠিক আছে। আবার বিজ্ঞান নগরীও কিন্তু বলা হয় ব্যাঙ্গালুরুকে। আর মুম্বাইকে বলা হয় কিন্তু বাণিজ্য নগরী, ঠিক আছে। আচ্ছা, আবার গেটওয়ে অফ ইন্ডিয়াও কিন্তু মুম্বাই। আচ্ছা, পরবর্তী যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ভারতের জাতীয় পতাকার যে নকশা সেটা কে তৈরি করেছিল? অপশান আছে পিঙ্গলি ভেঙ্কাইয়া, অ্যানি বেসান্ট, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি নাকি পদ্মনাভন। তো অপশান হবে অপশান নাম্বার এ, ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরের আমাদের কোশ্চেন, পিঙ্গালি ভেঙ্কাইয়া ছিলেন কিন্তু অন্ধ্রপ্রদেশের একজন বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, পথের পাঁচালী রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, বুদ্ধদেব গুহ, আশাপূর্ণা দেবী। তো এটা যেটা রাইট অ্যান্সার হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা। পরের কোশ্চেন আছে আমাদের, প্রথম ফিফা বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ফার্স্ট ফিফা বিশ্বকাপ অর্থাৎ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো 1930, 1924, 1958, 1950। এটার রাইট অ্যান্সার হবে 1930 সালে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল। আচ্ছা, কোন স্থানে হয়েছিল এটা তোমাদের কাছে কোশ্চেনটা দিলাম, তোমরা এটা অবশ্যই জানাবে। আচ্ছা, এখানে কোশ্চেনটা আমরা অ্যান্সার দিয়ে দিয়েছি। তো বিশ্বকাপটি অনুষ্ঠিত হয়েছিল কিন্তু উরুগুয়েতে 1930 সালে প্রথম আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ ঘোষণা হচ্ছে, অর্থাৎ অনুষ্ঠিত হচ্ছে। উরুগুয়ে এবং আর্জেন্টিনা এই দুটি প্রতিপক্ষ দলের মধ্যে যে রাউন্ড হয়েছিল, এই উরুগুয়েকে 4-0, 4-2 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল কিন্তু, ঠিক আছে। উরুগুয়ে কিন্তু জিতে গিয়েছিল। আচ্ছা, আর পরবর্তী কোশ্চেন, হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত ছিল? অপশান আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কালীপ্রসন্ন সিংহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত। তো এটা যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি, কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার যে ছদ্মনামে পরিচিত। পরের কোশ্চেনে যাওয়ার আগে এক্সট্রা ইনফরমেশন তোমরা দেখে নেবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল কিন্তু অনিলা দেবী। এটা কিন্তু আসতে পারে, তার কারণ এটা তোমরা দেখবে যে নাম ছদ্মনামটা কিন্তু তার অনিলা দেবী অর্থাৎ ফিমেল, কিন্তু তিনি একজন মেল, তিনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, পরের কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে নিরাপত্তা পরিষদ, ঠিক আছে, ইউনাইটেড নেশনসের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আর অস্থায়ী সদস্য এটা পরীক্ষায় আসে। তো স্থায়ী সদস্যের সংখ্যা, দেশের সংখ্যা কত? 4, 6, 10 নাকি 5? তো এটার হবে অপশান নাম্বার ডি, যেটা হচ্ছে 5। 5জন হচ্ছে ইউনাইটেড নেশনসের যে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্যের নিরাপত্তা পরিষদে কিন্তু, ঠিক আছে, সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য পদ কিন্তু 5। আচ্ছা, আর যদি আমরা অস্থায়ী কথা বলি সেটা হয়ে যাবে আমাদের 10টি কিন্তু অস্থায়ী সদস্য। সুতরাং যদি টোটাল জিজ্ঞাসা করে তাহলে কিন্তু 15 হবে আমাদের, ঠিক আছে। স্থায়ী 5, অস্থায়ী 10, টোটাল 15। আর যদি আমরা 5টা স্থায়ী দেশগুলোকে একবার দেখে নিই, সেগুলো হচ্ছে তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, আর ফ্রান্স, রাশিয়া, আর হচ্ছে তোমাদের ইংল্যান্ড, চায়না, ঠিক আছে। এইগুলো হলো আমাদের 5টা দেশ। তো ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, যেখানে তোমরা ক্লাসটা দেখছো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, এখানে তোমরা এই ক্লাসের যে পিডিএফটা সেটা তোমরা পেয়ে যাবে, তোমরা সেখানে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলেও ডিসলাইকের অপশান আছে, সেটাও করবে। যদি এখনই 50টা লাইক আমরা পেয়ে যাই তোমাদের থেকে, তাহলে এখনই আমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের পিডিএফটা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। অবশ্যই 50টা লাইকের টার্গেট দিয়েছি তোমাদেরকে, এটা তোমাদের পূরণ করতে হবে। চলো, পরের কোশ্চেন, রাষ্ট্রপুঞ্জের যে সদর দপ্তর, ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের যে সদর দপ্তর সেটা হচ্ছে কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক, ঠিক আছে, এটা মনে রাখবে, আমেরিকার নিউ ইয়র্ক। পরবর্তী কোশ্চেন, বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? শীতলতম গ্রহ যে, তাহলে বুধ, নেপচুন, ইউরেনাস, বৃহস্পতি। তো ইউরেনাস হচ্ছে সবুজ গ্রহ, আবার শীতলতম গ্রহ, ঠিক আছে। আর বুধ হচ্ছে আমাদের কাছের গ্রহ, আর বৃহস্পতি হচ্ছে বড় গ্রহ।
সৌরজগতের। আচ্ছা, পরের কোশ্চেন আজকে আছে। আচ্ছা, এক্সট্রা ইনফরমেশনের মধ্যে রয়েছে আমাদের মঙ্গল গ্রহ, এটাকে বলা হয় কিন্তু লাল গ্রহ, ঠিক আছে, রেড প্ল্যানেট, আর পৃথিবী কিন্তু নীল গ্রহ, ব্লু প্ল্যানেট। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের ডব্লিউবিতে অলরেডি চলে এসেছে। এই কোশ্চেনগুলো সবই আসে। তো চলো নেক্সট কোশ্চেন আছে, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? নীলগিরি, হিমালয়, আরাবল্লী, বিন্ধ্য। তো এটা যেটা রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার সি, আরাবল্লী। আরাবল্লী কিন্তু সবথেকে প্রাচীন পর্বতমালা, আরাবল্লী পর্বতমালা, যেটা উত্তর পশ্চিমের দিকে অবস্থান করছে, রাজস্থানের দিকে, ঠিক আছে, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানার দিকটায় অবস্থান করছে এই আরাবল্লী পর্বতের রেঞ্জ। আরাবল্লী পর্বতের যে উচ্চতম শৃঙ্গ সেটা হচ্ছে কিন্তু গুরু শিখর, ঠিক আছে, এটা হলো এর হাইস্ট পিক। পরবর্তী কোশ্চেন, ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে? এটা অনেকবার প্রশ্নটা এসেছে, আবারও আসবে। ভারতের নেপোলিয়ান বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত? তাহলে সমুদ্রগুপ্ত, অপশান নাম্বার ডি হবে আমাদের রাইট অ্যান্সার। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান অফ ইন্ডিয়া। আর স্কন্দগুপ্তকে বলা হয় কিন্তু ভারতের রক্ষাকারী রাজা, কারণ তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন, ওই জন্য স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। আর ভারতের নেপোলিয়ান হবে সমুদ্রগুপ্ত, ঠিক আছে। পরের কোশ্চেন, আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল? হরিসেন। হরিসেন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি, যার রচিত হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। পরের কোশ্চেন, আত্মীয় সভা। আত্মীয় সভা এর প্রতিষ্ঠাতাকে? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা আছে দ্বারকানাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু। আমি তোমাদের অপশানের সাথে সাথে কিন্তু এক্সট্রা ইনফরমেশন অনেক কিছু বলছি, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, নোট ডাউন করে নেবে এগুলো। আত্মীয় সভা, তাহলে এর প্রতিষ্ঠাতা কে হবে? সেটা হচ্ছে অপশান নাম্বার বি, রাজা রামমোহন রায় কিন্তু আত্মীয় সভার প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তো আমরা দেখি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কিন্তু রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। আর ব্রাহ্ম সভা যেটা 1888 সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, আর এই ব্রাহ্ম সভায় কিন্তু পরবর্তীকালে 1830-এ সেটা ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয়, এবং এটা রাজা রামমোহন রায়ের, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, সালগুলো ইম্পর্টেন্ট। ব্রাহ্ম সভা 1828, আর ব্রাহ্ম সমাজ যদি বলে 1830। কে? না, রাজা রামমোহন রায়। আর তোমাদের আরেকটা কোশ্চেন রাখছি তোমাদের জন্য, রাজা রামমোহন রায়কে এই যে রাজা উপাধিটা, এই রাজা উপাধিটা কে দিয়েছিল? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে, এটা হোমওয়ার্ক আছে তোমাদের। পরের কোশ্চেন আছে গরবা। গরবা একটি নৃত্যের যে প্রচলন, এটা কোথায় দেখা যায়? গরবা কিন্তু একটা প্রচলিত লোকনৃত্য, এটা কোন রাজ্যে দেখা যায়? গুজরাটে, রাজস্থানে, কেরালাতে নাকি উত্তরপ্রদেশে? তো গরবা যে লোকনৃত্য সেটা অবশ্যই দেখা যায় গুজরাটে দেখা যায়। তো গুজরাট যেটা হচ্ছে গরবা লোকনৃত্যের জন্য প্রচলিত লোকনৃত্য হচ্ছে গুজরাটে। উত্তরপ্রদেশে যদি আমরা বলি, উত্তরপ্রদেশে কিন্তু তোমাদের কত্থক লোকনৃত্য খুবই জনপ্রিয় লোকনৃত্য, এটা বহুবার পরীক্ষায় আসে। কেরালায় যদি বলি, কেরালায় কিন্তু তোমাদের কথাকলি, ঠিক আছে, কথাকলি অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য। এছাড়া আর একটা আছে কিন্তু কেরালাতে মোহিনীআট্টম, ঠিক আছে, মোহিনীআট্টমও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও কেরালারই একটি জনপ্রিয় লোকনৃত্য। আবার রাজস্থানের যেমন ঘুমর টুমর এই সমস্ত ড্যান্সও হয়, ঠিক আছে, এগুলো মনে রাখবে। আর যদি আমরা আসামের দিকে বলি, আসামে কিন্তু সাত্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। উড়িষ্যায় যদি বলি ওড়িশি ড্যান্স, মণিপুরে বললে কিন্তু মণিপুরি ড্যান্স, ঠিক আছে। আর আমাদের যদি পশ্চিমবঙ্গের কথা বলি, তো ছৌ নাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গে। এছাড়া ভাটিয়ালি লোকনৃত্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায়, ঠিক আছে। চলো পরের কোশ্চেন যদি আমরা যাই, আর আমি যে কোশ্চেনগুলো এখনই বলে দিলাম না, মুখে যেগুলো এখনই বলে দিলাম, সেই কোশ্চেনগুলো ভালো করে নোট ডাউন করে নেবে, কারণ এগুলো কিন্তু এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস এই সমস্ত পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে, এবং সিএইচএসএলের যে পরীক্ষাটা চলছে 11 তারিখ শেষ হবে, সেখানেও কিন্তু বহুবার আসছে। আমি সামনেই তোমাদের কিছুদিনের মধ্যে এর যখন অ্যান্সার কিটা দিয়ে দেবে, তখন সিএইচএসএলের কোশ্চেনের যে জিকের কোশ্চেনটা, সেটা আমরা বাংলাতে সম্পূর্ণ আমার চ্যানেলে আপলোড করে দেবো, বাংলায় এর সলিউশনটা পেয়ে যাবে, ঠিক আছে। তখন যখন আলোচনা করব, তখন দেখবে যে লোকনৃত্য প্রতিটা শিফটে আছে। তো চলো ভালো করে ক্লাসগুলো এগুলো করে নেবে। পরবর্তী যে কোশ্চেন আছে আমাদের, আচ্ছা ডান্ডিয়াও কিন্তু গুজরাটের অত্যন্ত জনপ্রিয় একটি লোকনৃত্য, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যে কোশ্চেন আছে, টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? শেকলে, সোলেস, নেপিয়ার নাকি জন বেয়ার্ড? তো অবশ্যই বেয়ার্ড ছিলেন টেলিভিশনের আবিষ্কর্তা, অর্থাৎ টেলিভিশন, জন বেয়ার্ড। পরবর্তী কোশ্চেন আছে 1926 সালে তিনি টেলিভিশনটি আবিষ্কার করেছিলেন, জন বেয়ার্ড, ঠিক আছে, 1926-এ। পরের কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রা রিয়াল, রুবেল কিনা ইউরো? তো এটা যেটা রাইট অ্যান্সার হবে, রুবেল হচ্ছে কিন্তু রাশিয়ার একটি তোমাদের একটি না, রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে, কারেন্সির নাম হচ্ছে কিন্তু রুবেল, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান যেমন ইন্ডিয়ান রুপি, সেরকম হচ্ছে রাশিয়ার কিন্তু রুবেল। আর চীনের যদি বলি, চীন হচ্ছে ইউয়ান।
চীনের যে মুদ্রা তা সেটা হচ্ছে ইওয়ান, জাপানের মুদ্রাকে বলা হয় কিন্তু ইয়েন, আমেরিকার মুদ্রাকে বলা হয় কি ডলার, আর ভারতের মুদ্রা হচ্ছে রুপিয়া, যেটা আমরা বলে দিলাম ইন্ডিয়ান রুপি। আচ্ছা, চীনের কিন্তু ইওয়ান আর তোমাদের কিন্তু জাপানের কিন্তু ইয়েন, এই দুটো যেন গুলিয়ে না যায়, ঠিক আছে? চীনের হচ্ছে ইওয়ান আর জাপানের ইয়েন। আচ্ছা, ইরান, ইরানের যে মুদ্রার নাম সেটা হচ্ছে কিন্তু রিয়াল, রিয়াল হচ্ছে ইরানের মুদ্রা, আর ইতালির মুদ্রাকে বলা হয় কিন্তু লিরা, ঠিক আছে? পরের কোশ্চেন আছে ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া এর রাজধানীর নাম কি? এটাই আজকে আমাদের শেষ কোশ্চেন। ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব, তিরানা, লাপাজ নাকি হেলসিঙ্কি? তো জাগ্রেব হচ্ছে ক্রোয়েশিয়ার একটি রাজধানী, যেটা হচ্ছে জাগ্রেব। আর যদি আমরা বলি হেলসিঙ্কি, সেটা হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী, ঠিক আছে? তোমাদের একটা কোশ্চেন, তোমাদের হোমওয়ার্ক আজকে কিন্তু 3টে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, অবশ্যই অ্যান্সার দেবে। চীনের যে ক্যাপিটাল সিটি বা চীনের যে ক্যাপিটাল তার নাম কি? অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তিনটে কোশ্চেন দিয়েছি, 3টে অ্যান্সার জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং এই ক্লাসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট হবে তোমাদের সমস্ত এক্সামের জন্য। আর সিএইচএসএল অ্যান্সার কি নিয়ে আমরা আলোচনা করে দেবো। তার 11 তারিখ এক্সামটা শেষ হয়ে যাবে, আশা করি 20 তারিখের মধ্যে তার অ্যান্সার কি প্রকাশ করে দেবে এসএসসি, ঠিক আছে? তো তার বাংলা সলিউশন, বাংলার যে জিকের কোশ্চেনগুলো সেগুলো সব আলোচনা করে দেবো এই চ্যানেলে, ঠিক আছে? তো এখনকার মতো এই পর্যন্ত ছিল। পরবর্তী যে কোনো কোশ্চেনের জন্য অবশ্যই তোমরা যদি এই পিডিএফটা যদি পেতে চাও, ঠিক আছে, আমাদের যে টেলিগ্রামের লিঙ্কটা সেটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, যদি 50টা লাইক এখনই পূর্ণ হয়ে যায়, ঠিক আছে? 50টা লাইক না হলে কিন্তু দেবো না তা নয়, ঠিক আছে? সেটা দিয়ে দেবো, কালকের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? আর যদি 50টা লাইক হয়ে যায় তাহলে আজকে দিয়ে দেবো, ঠিক আছে? 50টা লাইক কমপ্লিট হওয়ার সাথে সাথেই দিয়ে দেবো। তো এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। ধন্যবাদ।